খুবই ভালো লাগছে। দেশের কয়েকজন তারকা ক্রীড়াবিদের সাথে দেখা হলো, যাদের চেয়ে তাদের পূর্বপুরুষদের সাথে আমার ঘনিষ্ঠতা ছিল। যেমন ক্রিকেটার পাইলট এখানে এসেছে, তার বাবা শামসু আমার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু ছিল, মোহামেডান স্পোর্টিংয়ের বিখ্যাত সেন্টার ফরওয়ার্ড। আমরা এই হলে যেখানে বসে কথাবার্তা বলছি, এখানেই ছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব। তো বহুদিন, অনেক বছর, অনেক সময় বসে বসে গল্প করেছি। এখানে উপস্থিত রয়েছে খ্যাতনামা ক্রীড়াবিদ তামিম ইকবাল। তার পিতা ইকবাল ফুটবলার ছিল, চিটাগংয়ের একটি টিমে খেলতো। যখনই চিটাগংয়ে যেতাম, খুব ভদ্র ছেলে ছিল, আমাদের চেয়ে অনেক ছোট ছিল বয়সে, ভদ্র, প্রকৃত ক্রীড়াবিদ সুলভ মনোভাব তার ছিল। এছাড়াও এখানে দেখা হলো নান্নু এবং অন্যান্য ক্রিকেটার, ফুটবলার, অন্যান্য খেলার একসময় যারা ক্রীড়াবিদ তারকা ছিলেন, জনগণের হৃদয়ের মধ্যমণি ছিলেন, তাদের সাথে দেখা হয়ে খুবই ভালো লাগলো। আজকে এই অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে দেশের জন্য, সারা দেশের জন্য একটি ক্রীড়া অবকাঠামো নির্মাণের জন্যে। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে ক্রীড়ানুরাগী ব্যক্তিদের সমন্বয়ে গঠিত একটি প্রতিষ্ঠান গড়ে তোলা, যারা বাংলাদেশের খেলাধুলাকে আরও অনেক আগে বয়ে নিয়ে যাবেন, ক্রীড়াঙ্গনে অনেক শ্রীবৃদ্ধি তারা অর্জন করবেন। এই উদ্দেশ্যেই আজকের এই সভাটি আয়োজন করা হয়েছে। যাদেরকে নিয়ে এই কমিটি গঠন করা হয়েছে, তাদের সবাইকে আন্তরিক অভিনন্দন জানাই। এই কমিটি একটি ব্যতিক্রমী কমিটি। আজকের সমাবেশও ব্যতিক্রমী সমাবেশ। ক্রীড়াঙ্গন একটি অন্য ধরনের অঙ্গন। এখানে রাজনীতির থেকে অনেক দূরে এই অঙ্গন। ক্রীড়াঙ্গনে যারা রথী মহারথী, ক্রীড়াঙ্গনে যারা সময় দেন, তাদের হৃদয় অন্যরকম, ব্যঞ্জন অন্যরকম, মন মানসিকতা অন্যরকম। রাজনীতিকদের সাথে ক্রীড়াবিদদের মন মানসিকতা অনেক তফাৎ রয়েছে। আমিও কখনো চিন্তা করিনি রাজনীতি করব। গত 40 বছর রাজনীতির অঙ্গনেই বিচরণ। ক্রীড়াঙ্গনের জন্য আমাদের রাজনীতিকরা তেমন কিছু করেন নাই আজ অবধি। অনেক কিছু করণীয় রয়েছে। এর একটা প্রধান কারণ হলো, এই দেশে একটা পুরনো রাজনৈতিক দল আওয়ামী লীগ, তারা এই দেশের অতীতের খেলাধুলার সকল ট্র্যাডিশনকে পাল্টে দিয়েছে। এদের সাথে ক্রীড়াসুলভ মনোবৃত্তি এদের মধ্যে একেবারেই দেখা যায় না। এরা অনেক ক্রীড়াবিদকেও অনেক বিপদে ফেলেছে। এই দেশের যারা তারকা ক্রীড়াবিদ একসময় প্লেইং জাতীয় দলে খেলছে, যেমন সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাশরাফি মুর্তজা, এরা জাতীয় দলে খেলা অবস্থাতেই একটা রাজনৈতিক দলে যোগ দিয়েছে। কেউ কেউ এমপি হয়েছে। তামিম যোগ দেয় নেই, বাট এদেরকে অনেকভাবে উদ্বুদ্ধ করার চেষ্টা করা হয়েছে। সাকিব আল হাসান আমার বাসায় এসেছিল একদিন। সামরিক বাহিনীর এক কর্মকর্তা, আমার পরিচিত, আমার বাসায় নিয়ে এসেছিল। তার সাথে আমার পরিচয় ছিল না, এমনি খেলা দেখেছি টেলিভিশনে। বললো যে আপনার সাথে একটু দেখা করবে, আপনার অ্যাডভাইস নিতে চায়, আপনি অনেকদিন পলিটিক্সে আছেন। আমি তো বিরোধী দল করি, সে তো নিশ্চয়ই বিরোধী দলে যোগদানের জন্য আসবে না। বললে না, আসবে। ঠিক আছে, আমার বাসায় আসলো। তাকে অনেক কথাবার্তা বললাম। এক ফাঁকে তাকে একটা উপদেশ দিয়েছি, যেটি সে গ্রহণ না করে বিপদে পড়েছে। তাকে আমি বলেছি, যা করো না করো, আওয়ামী লীগ কোনোদিন করবো না। তো সে এটা শুনে একটু বিমর্ষ হলো। তার ধারণা আওয়ামী লীগে গেলে মন্ত্রী হবে, এটা হবে, ওটা হবে, এমপি তো হবেই। তা আমি তাকে বললাম, দেখো, আমিও তোমার মতোই খেলোয়াড় ছিলাম, আমাদেরও পরিচিতি ছিল। একসময় পাকিস্তান জাতীয় দলে আমি একাই বাঙালি ছিলাম। আমাদের অনেক সুযোগ সুবিধা নিতে পারতাম আমরা, কিন্তু খেলোয়াড়ি অবস্থায়, জাতীয় দলে খেলা অবস্থায় রাজনীতিতে যোগদান করা, এটি আমার ঠিক মনোপুত হচ্ছে না। তোমার অনেক নাম হয়েছে, তুমি
বেশ কয়েক বছর ধরে বেস্ট অলরাউন্ডার হিসাবে তোমাকে দেখছি। তুমি 1 নম্বর রাজনীতিতে এখন যেও না, আর গেলে এই দলটি আর বেশি দিন তার আয়ু নাই। সে চুপচাপ করে তারপর খানিকক্ষণ পরে চলে গেল। যদি সে আমার কথা শুনতো এবং এইভাবে রাজনীতিতে না যেত, এই ধরনের আমি দামি ইলেকশনের মধ্যে না যেত, আজকে সে অনেক সম্মানের সাথে ঢাকার রাজপথে বিচরণ করতে পারত। এখন তো তার বাড়ি আসাই মুশকিল হবে। সুতরাং এখানে আরো যারা স্টার ক্রিকেটার, ফুটবলার আছে, হকি প্লেয়ার, বিশেষ করে তামিম ইকবালকেও বলবো, তামিমের যথেষ্ট নাম হয়েছে, তার স্টাইল অফ ব্যাটিং আমার খুবই পছন্দ, এবং এই ধরনের অ্যাগ্রেসিভ প্লেয়ার এখন তো আর দেখা যায় না। সুতরাং ক্রিকেট তাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড হ্যান্ডেল করতে পারেনি, যার জন্য মানসিকভাবে সেই খেলার আগে বিলম্বিত ছিল। সময়ের আগেই হয়তো কোনো ফরম্যাট থেকে রিটায়ার করেছে। আওয়ামী লীগ আসলে এসব ক্রীড়া ফেডারেশনগুলোতে অনেক এক্সট্রা কাভার ঢুকে করে। এক্সট্রা কাভার কি? এটাকে জোক হিসাবেও নিতে পারেন। ক্রিকেট খেলার সময় অনেক মহিলারাও খেলা দেখতে আসে, উল বুনে আর খেলা দেখে। এক মহিলা আরেক মহিলাকে বলছে, আপা এই যে কমেন্টাররা বারবার বলছে এক্সট্রা কাভার, এই এক্সট্রা কাভার জিনিসটা কি? তো যাকে জিজ্ঞাসা করেছে সেই মহিলা বলে, এই যে ক্রিকেটার ফজল মাহমুদ বল করতে আসলো, বল করার আগে গা থেকে এই যে সোয়েটারটা খুলে আম্পায়ারের হাতে দিল, এটাই হলো এক্সট্রা কাভার। তো আওয়ামী লীগের ক্রিকেট বোর্ডেও এরকম অনেক এক্সট্রা কাভার আছে, যারা জানে না হাউ টু হ্যান্ডেল এ ক্রিকেটার, হাউ টু হ্যান্ডেল এ স্পোর্টসম্যান, যাদের অনেক ফলোয়িং আছে, যারা অল্প বয়সে অর্থ সাথে সাথে খ্যাতি অর্জন করার ফলে কিছুটা ইমব্যালেন্সড হয়ে যেতে পারে যদি প্রপার গাইডেন্স তাদের না থাকে। সুতরাং প্রত্যেক আউটস্ট্যান্ডিং পপুলার ক্রিকেটারের একজন অ্যাডভাইজার দরকার, যে তাকে সবসময় লেভেল হেডেড রাখবে, তার মাথাটা যেন বিগড়ে না যায়, এবং অল্প বয়সে অর্থানুকূল্যের কারণে, অর্থ সমাগমের কারণে তার জন্য কোনো বদভ্যাস গড়ে না উঠতে হয়। এখন আমাদের সময় আমরা যখন খেলতাম, আমাদের সিনিয়র খেলোয়াড়রা অনেক অ্যাডভাইস আমাদেরকে করেছেন এবং আমরাও তাদেরকে ফলো করতাম, ওইভাবেই চলার চেষ্টা করেছি। সুতরাং খুব একটা ব্যতিক্রম হয়নি অনেকের মধ্যে। এখন খেলাধুলায় অনেক টাকা এসেছে, অনেক প্রভাব প্রতিপত্তি, তো সুতরাং যারা খেলোয়াড় তাদেরকে খেলার সুলভ মনোভাব সবসময় ধারণ করে থাকতে হবে। অল্প বয়সের কারণে বিচ্যুতি হওয়ার অনেক সুযোগ থাকে, সে সময় একমাত্র সিনিয়র ব্রাদার অ্যাডভাইজাররা, সিনিয়র খেলোয়াড়রাই জুনিয়র খেলোয়াড়দেরকে সঠিক পরামর্শ দিয়ে লাইনে রাখতে পারে। বাংলাদেশের খেলাধুলাকে এক কথায় নষ্ট করেছে এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ। আমি নিজেই তার একজন ভুক্তভোগী। 1970 সালে শেষ ম্যাচ পাকিস্তান খেলে ইরানের মাঠে, ফুটবল ম্যাচ। আমি সেই দলের অধিনায়ক ছিলাম। আমরা 3 জন বাঙালি ছিলাম, আমি, পিন্টু আর নুরুন নবী। তারপরে টুর্নামেন্ট শেষ হলো, মুক্তিযুদ্ধ শুরু হলো, 9 মাস যুদ্ধের পর দেশ স্বাধীন হলো। আমারও পরম সৌভাগ্য, একজন মুক্তিযোদ্ধা ছিলাম। আবার দেশ স্বাধীন হওয়ার পর আবার আমার পুরানো দল মোহামেডান স্পোর্টিংয়ের হয়ে খেলা শুরু করলাম। ঢাকা লিগ খেলা শুরু হলো। প্রথম 2টা ম্যাচে আমি 7 গোল দিলাম। তারপর জাতীয় দল সিলেক্ট হলো, আমি নাই। পাকিস্তানের অধিনায়ক ছিলাম, বাঙালির ধারে কাছে মাত্র 3 জন ছিলাম। আর 2 ম্যাচে 7 গোল দেওয়ার পর আমাকে জাতীয় দলে ডাকা হয় নাই। কেন ডাকা হয় নাই? আমার পিতা একজন চিকিৎসক ছিলেন, পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য ছিলেন, তিনি জাসদের সহসভাপতি ছিলেন। এই অপরাধে তাকে তো আর পায় নাই, পুত্র হিসেবে আমাকে এইভাবে তারা জাতীয় দল থেকে বের করে দিল। এবং কি বলবো, আমি সেনাবাহিনীর ক্যাপ্টেন, একটা স্টেটমেন্টও দিতে পারি না। ঠিক আছে, না হলে নাই, অনেক ভালো ভালো দলে খেলেছি স্বাধীন দেশে, যে দেশের জন্য যুদ্ধ করলাম, যুদ্ধে আহত হয়েছি, সেই জাতীয় দল যদি আমাকে স্মরণ না করে, ঠিক আছে, এই হলো আওয়ামী লীগের নেচার। একবার কি হলো, আপনাদের সময় আছে, ধৈর্য আছে শোনা? একবার ঢাকায় একটা ক্রিকেট ওয়ার্ল্ড কাপ বা এই ধরনের একটা রিজিওনাল খেলার গ্রুপিং ম্যাচ হবে। সেই সময় বিএনপি আন্দোলনে,
হরতাল দিচ্ছে এবং সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলছে। এই সময় এই ঢাকা স্টেডিয়ামে ভেন্যু হলো সে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচের। তো সরকার একটু বেকায়দায় পড়লো, আমরা যদি হরতাল ডাকি তাহলে তো এই খেলা তারা চালু করতে পারবে না। তখন আওয়ামী লীগের তরফ থেকে আমাদের নেত্রী বেগম জিয়ার কাছে অ্যাপ্রোচ করা হলো কোনো রকম এই খেলাটাকে চলতে দেওয়া যায় কিনা। বেগম জিয়া আমাকে এবং সাদেক হোসেন খোকাকে ডাকলেন, আমরা দুজন গেলাম। তো উনি বললেন যে আওয়ামী লীগের কাছ থেকে তাদের প্রধানমন্ত্রীর তরফ থেকে আমার অনুরোধ করা হয়েছে এই খেলাটি যখন চলবে আমরা যেন কোনো আন্দোলনের কর্মসূচি না দেই, কি বলেন আমাকে বলল। আমি বললাম যে ম্যাডাম, আমি তো একজন সাবেক খেলোয়াড়, আমি মনে করি খেলাধুলাকে ডিস্টার্ব করা উচিত না। দেশের জনগণও খেলাধুলা দেখতে চায় এবং বাংলাদেশের ভাবমূর্তি যাতে ক্ষুণ্ণ না হয়, আমরা যদি অ্যালাউ করি যে খেলাটা হয়ে যাক তাহলে আমাদের মর্যাদা আরও বৃদ্ধি পাবে। বেগম জিয়া বললেন ঠিক আছে, আপনি যান, সন্ধ্যার সময় ক্রীড়ামন্ত্রী স্টেডিয়ামে মিটিং ডেকেছেন, সেখানে আপনি আর সাদেক হোসেন খোকা যান, গিয়ে আমাদের মনোভাবের কথা বলে আসেন। বিকালবেলা সন্ধ্যার দিকে রওনা দিলাম। পথের মধ্যে সাদেক হোসেন খোকা বলে আমি এদের সাথে দেখাই করতে যাব না, আপনি যান, আপনি একাই যান। আমি বললাম আচ্ছা ঠিক আছে। তো এখানে স্টেডিয়ামে আসলাম। ক্রিকেট বোর্ডের একটা অফিস ছিল এখানে, ক্রীড়ামন্ত্রী ছিল ওবায়দুল কাদের আর স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম, তারা দুজন বসে আছে। আমি যাওয়ার পরে মহা খাতির কুরবানি থেকে খাবার টাবার এনে ভালো ভালো খাবার খাওয়াচ্ছে, অনেক গুণগান করছে। হাফিজ ভাই, আপনার খেলা দেখেছি, আপনি তো দুর্দান্ত প্লেয়ার ছিলেন, ডাবল হ্যাট্রিক করেছেন। আমি বলি নাই যে ডাবল হ্যাট্রিক করার পরেও তো জাতীয় দলে ডাকো নাই। তো যাই হোক, তারা বলে যে হাফিজ ভাই, এখানে একটা বাংলাদেশ সবে ক্রিকেট খেলছে, এই সময় যদি খেলাধুলায় আমরা বাধা দেই তাহলে বাংলাদেশের একটা বদনাম হয়ে যাবে। তো আমরা চাই যে আপনারা এই খেলার যে কদিন চলবে এই কদিন আপনারা কোনো কর্মসূচি দিবেন না। আমি বললাম যে ঠিক আছে, আমাদের নেত্রীর সাথে আমি কথা বলে এসেছি, তিনি অত্যন্ত ক্রীড়া মনস্ক, আমি নিজেও সাবেক খেলোয়াড়, বিএনপিতে অনেক সাবেক খেলোয়াড় আছে। তো ঠিক আছে, আমরা খেলাধুলায় কোনো বাধা দিব না, আপনারা খেলাটা ঠিকভাবে আপনারা আয়োজন করেন। তাদের মধ্যে থেকে একজন, সম্ভবত মোহাম্মদ নাসিম, বলল হাফিজ ভাই, একটা জিনিস আমরা চিন্তা করে দেখলাম, খেলাটা সেমিফাইনালও হবে, ফাইনালও হবে। আমরা চাই সেমিফাইনালে বেগম খালেদা জিয়া প্রধান অতিথি থাকবেন আর ফাইনালে প্রাইম মিনিস্টার শেখ হাসিনা প্রধান অতিথি থাকবেন। আমি বললাম ঠিক আছে, আপনারা যদি চান আমাদের আপত্তি নাই। তো এইভাবে তাদেরকে আশ্বস্ত করে দিলাম যে খেলার সময় আমরা কোনো কর্মসূচি দেব না। এবং শেষ হওয়ার পরে সাংবাদিকরা ঘিরে ধরল, তাদেরকে বললাম যে না, আমরা খেলাধুলাকে ভালোবাসি, এর সাথে দেশের মান ইজ্জত জড়িত, আমরা খেলার সময় কোনো ধরনের কর্মসূচি দেব না। আওয়ামী লীগ ফেল গ্রেটলি রিলিভড, তারা খুব রিলিভড, খুশি, এই সেই। তারপরে খেলা হলো, কোথায় প্রধান অতিথি, কোথায় বিশেষ অতিথি, কোনো একটা কার্ডও পাঠায় নেই, খবরও দেয় নেই, কিছুই না, চলে গেলে। তো এই হলো আওয়ামী লীগ। এইভাবে যখন ওই বলে না কি, খাল পার হয়ে গেলে তখন আর মাঝির আর তখন কোনো মূল্য থাকে না। তো এরা খেলাধুলার লোক না, রাজনীতিকে তো কলুষিত করেছে, খেলাধুলাকেও নষ্ট করেছে। সারা পৃথিবীতে ফুটবল তো এখনো সবচেয়ে জনপ্রিয় খেলা। প্রত্যেক টপ ফুটবল টিম হলো সেই শহরের নামে, মাদ্রিদ, বার্সেলোনা, ম্যানচেস্টার, যে কোনো সব জায়গায় সব শহরের নামে বিভিন্ন ফুটবল টিমের নাম। বাংলাদেশের টিমের নাম শেখ কামাল, শেখ জামাল, শেখ রাসাল, এগুলো হলো ফুটবল টিম। তো এই দেশে খেলাধুলার ট্র্যাডিশন উঠবে কোত্থেকে? যারা খেলাধুলা চালায় নিজেরাও কোনোদিন খেলাধুলা করে নেই, জানেও না, ক্রীড়াঙ্গনের ট্র্যাডিশন সম্পর্কে কোনো ধারণা নেই। তো যাই হোক, এই পরিবেশের মধ্যে দেশের সব কিছুই তো ধ্বংস হয়ে গিয়েছে। আজকে আমরা যেখানে এখানে বসেছি, 17 বছর সংগ্রামের পর এই মাফিয়া স্বৈরাচারের অপসারণ হয়েছে, কিন্তু দেশ তো এখনো মুক্ত হয়নি। আমরা নিজেরাই তো ঝুলন্ত অবস্থায় আছি। 17 বছর সংগ্রাম করলাম একটা সুষ্ঠু নির্বাচনের জন্যে, কই নির্বাচনের তো কোনো নাম নিশানা দেখতে পাচ্ছি না। এবং ওয়াকিবহাল ব্যক্তিরা বলছে আগামী 2-3-5 বছরের মধ্যে নির্বাচন হওয়ার কোনো সম্ভাবনা নাই। তার কারণ বর্তমান সরকার নির্বাচন চায় না। তারা মুখে এটি বলে না, কিন্তু তাদের
অঙ্গভঙ্গি, অন্যান্য কথাবার্তায়, উপদেষ্টাদের কথাবার্তায় আমাদের মনে প্রতীতি জন্মেছে যে এরা দেশের গণতন্ত্রকে আবার পূর্ণমাত্রায় বিকশিত হওয়ার সুযোগ দেবে না। প্রফেসর ইউনূস জগৎ বিখ্যাত ব্যক্তি, আমরা তাকে ওয়াদা করেছি তাকে সবসময় আমাদের দল থেকে আমরা তাকে সমর্থন দেব। তবে গণতন্ত্র পুনর্বাসনের জন্যে, গণতন্ত্রকে পুনর্বাসিত করার জন্যে হাজারো শহীদের রক্তের প্রতি সম্মান জানিয়ে অবিলম্বে গণতান্ত্রিক ব্যবস্থা প্রবর্তন করা উচিত। কিন্তু তাদের মধ্যে কি যে চিন্তা ভাবনা, এটি আমরা বুঝতে অক্ষম। ফেব্রুয়ারি মাসের এক সভায় আমরা 5 জন মহাসচিব সহ গেলাম, তার সাথে মিটিং করলাম, 4 জন উপদেষ্টা সহ তিনি আমাদের সাথে বসলেন। মিটিংয়ের পরে ঘোষণা দিলেন যে ডিসেম্বর মাসে ইলেকশন হবে। এক সপ্তাহ পরেই দেখি যে সেই ঘোষণা আর থাকলো না, এখন পরের বছরে জুনের মধ্যে ইলেকশন হবে। এইভাবে একটি রাষ্ট্রকে নিয়ে তারা ছিনিমিনি খেলছে। এখন তো আরেক বিপদ সামনে উপস্থিত হয়েছে, মানবিক করিডোর। আমরা কি জনগণের সম্মতি ব্যতি রেখে যুদ্ধে জড়িয়ে পড়তে যাচ্ছি? দেশের মানুষ আজকে অনেক উৎকণ্ঠিত, আমরাও উৎকণ্ঠিত। বিএনপি সবচাইতে বড় দল, সবচাইতে জনপ্রিয় রাজনৈতিক দল। আমরা কিছুই জানি না আগামী দিনে এই রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে। আমরা তো কিছুই চাই না, আমরা শুধুমাত্র একটা সুষ্ঠু নির্বাচন চাই। জনগণ যাকে খুশি ভোট দিয়ে তাদের পছন্দের দলকে ক্ষমতায় নিক, আমাদের কোনো আপত্তি নেই। এই ধরনের যদি সুযোগ না দেওয়া হয় তাহলে রাজনীতি তো রাজনীতি, খেলাধুলাও কোনো বিকশিত হবে না। ক্রীড়াঙ্গনের বাংলাদেশের মানুষ তো ক্রীড়ামোদী, সকলেই খেলাধুলা ভালোবাসে। আমরা চাই বাংলাদেশ ক্রীড়ার ক্ষেত্রে অনেক সুনাম অর্জন করুক। কিন্তু দেশে যখন অভিভাবকহীন হয়ে পড়ে দেশের রাজনৈতিক নেতৃবৃন্দ যখন সততার মাধ্যমে ক্ষমতায় অধিষ্ঠিত থাকে, নির্বাচনের নামে শুধুমাত্র কারচুপি হয়, তাহলে তো সাধারণ মানুষের জন্য, দেশের অর্থনীতির জন্য অনেক দুঃসহ পরিস্থিতির মুখোমুখি হতে হবে। যাই হোক, আজকে আর বেশি সময় নেব না, এটুকুই বলবো, দেশ যেভাবে চলে চলুক, আমাদেরকে হয়তো আগামী দিনে আরও সংগ্রাম করে যেতে হবে। তবে ক্রীড়াক্ষেত্রে আজকে যে অবকাঠামোটি গঠন করে দেওয়া হলো, তারা সকলেই প্রতিষ্ঠিত ক্রীড়ানুরাগী, অনেক খ্যাতনামা খেলোয়াড়রাও এখানে রয়েছেন। আমরা সবাই মিলে বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে আরও সমৃদ্ধ করতে চাই। রাজনীতিক ক্ষেত্রে যা হয় হোক, আমরা ক্রীড়াঙ্গনকে রাজনীতির বাইরে রাখব। কোনো ক্রীড়াবিদকে যেন রাজনৈতিক মতাদর্শের কারণে ধিক্কৃত হতে না হয়, সেজন্য আমাদের দৃষ্টি সবসময় থাকবে। এখানে আমিনুল হক এবং আপনারা যারা কষ্ট করে আজকে এই সভার আয়োজন করেছেন, আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন জানাই। নতুন এই কমিটির কাছে আমাদের অনেক প্রত্যাশা রইল। আশা করি অনেক সুন্দর দিন ক্রীড়াঙ্গনে আমাদের জন্য অপেক্ষা করে আছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।